30 মার্চ মঙ্গলবার রাত 8টায় গোলাম কিবরিয়া আছি। এড্রেস থেকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরো 45 জনের মৃত্যু, নতুন শনাক্ত 5042 জন। সংক্রমণ রোধে 18 দফা নির্দেশনা মানছেন না বেশিরভাগ মানুষ। নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবের 7 মামলায় আসামি প্রায় 5000। ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ। এবং নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে রোজার বাজার নিয়ে শঙ্কিত ভোক্তারা, সরকারি নানা আশ্বাসও এখন বিশ্বাস নেই ক্রেতাদের। গত দুদিনেই কোভিড রোগী শনাক্ত হয়েছে 10,000-এর বেশি, যা ফেব্রুয়ারির পুরো মাসের প্রায় সমান। আর গত 7 দিনেই করোনায় মৃত্যু হয়েছে 256 জনের। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হোসেন, এবং উত্তরা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকার সিভিল সার্জন ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর জাকির হোসেনের কাছে। আমরা দেখেছি যে প্রথম দফায় যখন করোনার সংক্রমণ দেখা দিল এবং এটি ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মধ্যে অনেক বেশি সতর্কতা ছিল, মানুষ অনেক বেশি শঙ্কিত ছিল, কনসার্ন ছিল। কিন্তু এই দফায় পরিস্থিতি আগের চেয়ে বিপজ্জনক হয়ে পড়েছে। যেটি বলছিলাম, গত 2 দিনেই 10,000-এর বেশি শনাক্ত হয়েছে। তারপরেও মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এর পেছনে কারণটা কি? আমার কাছে মনে হয় যে আমরা এত অদ্ভুত চিন্তা শূন্য দেখি। আমরা যা দেখি, আমরা যা শুনি, আমাদের মস্তিষ্কে এটা রিপোর্ট হয়। এই যে যখনই আমরা দেখলাম যে ফেব্রুয়ারি শেষের দিকে বা মাঝামাঝি সময় দেরি 250 নিচে চলে গেল এবং পজিটিভ হওয়ার হার, ইনফ্লুয়েঞ্জার হার চলে গেল অনেক 3 বা 2.5 এরকম। তো তখন আমরা মনে করলাম বোধহয় চলে গেছে রাস্তা। এখন যখন হঠাৎ করে এই মাসে প্রথম থেকেই বাড়তে 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 কমছে না, প্রত্যেক দিনই বাড়ছে, তখনও আমি জানি না কেন আমাদের কাছে এটা রেজিস্টার হচ্ছে না যে কে কে বাড়ছে, সাবধান হওয়া দরকার। এবং এখন আরেকটা কথা হলো যে আইবিসিআর যে যেখানে চিকিৎসা করছে, তারা পেয়েছে আপনার ইংল্যান্ডের যে ভ্যারিয়েন্টটা, দক্ষিণ আফ্রিকার যে ভ্যারিয়েন্টটা, সেটা। এবং সম্ভবত আমাদের দেশে নতুন কোনো ভ্যারিয়েন্ট আছে যেটা প্রকাশ করছে না। এটা প্রকাশ করা দরকার, মানুষকে বলা দরকার যে এগুলো অনেক বেশি সংক্রামক, এগুলো 70% বেশি সংক্রামক, এগুলো খুব দ্রুত জাকির হোসেন, আমি আবার আপনার কাছে আসবো। একটু যাচ্ছি ডক্টর আবু হোসেনের কাছে। আমরা শুনছিলাম জাকির হোসেন বলছিলেন যে নতুন ভেরিয়েন্ট গুলো এসেছে কিনা এবং সেটি আসলে আমাদের প্রকাশ করা দরকার তথ্য মানুষের কাছে, যে পরিস্থিতির গুরুত্ব এবং ভয়াবহতাটা বোঝাতে। আপনি কি মনে করেন না যে যখন এমন একটি মহামারীর অবস্থায় আমরা থাকি, তখন তথ্যের প্রাপ্যতা একটি জরুরি বিষয়, মানুষকে তথ্য জানানো? তার পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে 18 দফা নির্দেশনা দিয়েছে, বিশেষজ্ঞরা বলছেন যে শুধু নির্দেশনাই নয়, আরো বেশি কঠোর হওয়া দরকার প্রশাসনের। এই প্রসঙ্গে আপনার মূল্যায়নটা জানতে চাই, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। যে আসলে তথ্যের অবাধ প্রবাহ তো অবশ্যই আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হয় যে তথ্য যেন মানুষকে শঙ্কিত না করে তোলে। এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় যে তথ্য আমরা দিতে প্রস্তুত, তথ্য আমরা কখনোই তথ্য লুকানোর পক্ষপাতী না, বা তথ্য আমরা যে দেই না সেটাও না। আপনি যদি মনে করেন যে আমি মনে করি আমরা যে প্রেস রিলিজটা প্রত্যেকদিন দেই, যে 12 পাতার প্রেস রিলিজ, এখানে কিন্তু আমরা সকল তথ্য দিই। এখানে যে আপনার ইউকে ভ্যারিয়েন্টের কথা বলছেন, যে এটা আমরা হয়তো অনেক আগে পেয়েছি অত্যন্ত সীমিত আকারে, স্বল্প আকারে, যেটা আসলে দেওয়ার মধ্যে সেরকম কিছু ছিল না। আর এখন যেটা হচ্ছে, সবাই জানি যে আমরা এবারে করোনাটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে ছড়াচ্ছে এবং রোগীরা অত্যন্ত দ্রুত গতিতে খারাপ হয়ে যাচ্ছে। এটা আসলে কোনো ভেরিয়েন্ট তো অবশ্যই, সেটা যে কোনো একটা ভেরিয়েন্ট, সেটা হতে পারে ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, কোন ভেরিয়েন্ট সেটা আমাদের প্রমাণিত না। তারপর আমি মনে করি যে আসলে সর্বোপরি হচ্ছে জনগণের সচেতনতা। যতক্ষণ পর্যন্ত জনগণ সচেতন না হবে, আমরা কিন্তু কোনোভাবে কিছু করতে পারবো না। আর 18 দফা যেটা বলছেন, কেবলমাত্র কালকে সন্ধ্যাবেলা আদেশটা এসেছে,
আজকে আপনি জানেন একটা ইসলামিক হলিডে ছিল আজকে। আমরা কালকে থেকে সকল বাসে প্যাসেঞ্জার অর্ধেক করে দিচ্ছি, আমাদের এয়ারলাইন্স গুলোতে প্যাসেঞ্জার অর্ধেক হয়ে যাবে, হ্যাঁ, কালকে থেকে। এবার আমরা কিন্তু ইতিমধ্যে সকল প্রকার সামাজিক অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছি এবং ইনশাআল্লাহ কালকে থেকে কিন্তু হয়তো আপনারা এখন বলছেন কালকে থেকেই বাস্তবায়ন করবো আমরা, যে কোনো প্রকার সামাজিক অনুষ্ঠান আমরা হয়তো করতে দিব না। এবং আমাদের সরকারি পর্যায়ে যেসব মিটিং ছিল বা সেমিনার ছিল সেগুলো আমরা মোটামুটি বন্ধ করে নিয়ে এসেছি এবং আমি মনে করি যে কালকে থেকেই এই 18 দফা দৃশ্যমান হবে আর কি। অবশ্যই। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই ডক্টর আবু হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মানুষের মধ্যে এখনো একটা বেপরোয়া ভাব, হাট বাজার মার্কেট যে কোনো জায়গায় যান কারোর মধ্যে কোনো হেলদোল নেই, এইটি কেন? মানুষ কেন এই গুরুত্বটা সেভাবে অনুধাবন করছে না, যেখানে তথ্য এবং সংখ্যাই বলে দিচ্ছে যে আমরা কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি? মানুষ কিছুটা রেজিস্ট্যান্স, এটা আসলে আপনি মানুষের যে সহজাত প্রবৃত্তি, যে একটা জিনিস দীর্ঘদিন দেখতে দেখতে মানুষের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, আপনি কিন্তু এটাকে অস্বীকার করতে পারবেন না। তারপর আমি মনে করি জনগণের মধ্যে সচেতনতার অনেক অভাব, এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের যে শিক্ষিত জনগণ যারা আছে, সচেতন জনগণ আছে, এরাও কিন্তু অসচেতন। আপনি যদি অশিক্ষিত লোককে সে যদি মাস্ক না পরে তাকে আপনি ক্ষমা করতে পারেন, কিন্তু সেটা কখনোই আমরা সচেতন জনগণের কাছ থেকে আশা করতে পারি না। আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমাদের যারা সমাজের যেটা শিক্ষিত অংশ, যে সচেতন অংশ, এদেরকে অনেক আরো বেশি সচেতন হতে হবে, এটা আমি মনে করি, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমি ডক্টর জাকির হোসেনের কাছে একটু যাচ্ছি। আমাদের স্বাস্থ্য বিভাগের অনেক বড় বড় সাফল্য আছে, আমরা দেখেছি যে জনসংখ্যা নিয়ন্ত্রণে তারা খুব ভালোভাবে মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। আমরা দেখেছি যে এই যে ইপিআই, যে সমন্বিত টিকা কার্যক্রমের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছে। আমরা দেখেছি খাবার স্যালাইনের বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। এখন এই যে করোনার ব্যাপারে সতর্কতা এবং সচেতনতার বিষয়গুলো, সেগুলো সেইভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না কেন? এছাড়া আমার কাছে মনে হচ্ছে যে আমরা কমিউনিকেশনের একটা গণযোগাযোগের একটা কৌশল থাকে, কিভাবে মানুষকে তথ্য সরবরাহ করতে হবে, কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তখন মানুষ তার স্বাস্থ্যটাকে বুঝতে পারবে, কিভাবে বুঝতে পারবে। এখন মনে হচ্ছে মানুষ ঠিক পরিপূর্ণ বিশ্বাস করছে না যে তারা সংক্রমিত হতে পারে। প্রত্যেকে মনে করছে যে আমি সংক্রমিত হব না, বা আমি সংক্রমিত হলে আমার খুব বেশি ক্ষতি হবে না। এই জিনিস এই যে সংক্রমণের যে পদ্ধতিটা এবং এদের যে যেভাবে হয়, এটা আসলে মানুষকে বোঝানো দরকার। এখন আমি যদি মনে করি মানুষকে বেশি কিছু জানানোর দরকার নাই, ভয় পাওয়া দরকার, মানুষকে শঙ্কিত হওয়া দরকার যে এটা ভয়ানক বিষয়, এটা কিন্তু ছেড়ে ফেলে না। যতক্ষণ সে এটা গুরুত্ব না দিচ্ছে ততক্ষণ আমরা যত কথাই বলি না কেন সেটা গ্রহণ করবে। ডক্টর আবু হোসেন, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাব, ফিরে এসে আপনাদের দুজনের সঙ্গে এই প্রসঙ্গে আরো কথা হবে। সেটি হচ্ছে যে 1 বছরের বেশি সময় ধরে আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এর মধ্যে আমাদের অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, মানুষের মধ্যে পরীক্ষা হচ্ছে, মৃত্যু সংখ্যা আমরা দেখেছি। এই যে নানা রকম সংখ্যা, তথ্য, উপাত্ত, সেগুলো বিশ্লেষণ করে আমরা কি কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ গিয়েছি? মানে যেসব তথ্য আমরা পাচ্ছি সেগুলোর উপর নির্ভর করে কি আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় এসে পৌঁছেছি কিনা, সেই ব্যাপারে আপনার কাছে আমি জানতে চাবো। একটা বিরতি থেকে এসে আরো কথা হবে। আমরা কথা বলছি ডক্টর আবু হোসেনের সঙ্গে, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে 1 বছরে আমরা করোনার যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে পেরেছি সেগুলো আমাদেরকে কতটা সহায়তা করছে এই সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য। আমরা কি যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত আমাদের হাতে রয়েছে? ধন্যবাদ। আসলে বাহ্যিকভাবে যতটা মনে হয় আমরা কিন্তু গত 1 বছরের তথ্যপত্র আমরা ব্যাপকভাবে বিশ্লেষণ করেছি। আপনি যদি এই মুহূর্তে ঢাকা শহরের অবস্থা চিন্তা করেন, যে গত কোভিডের প্রথম দিকে কিন্তু রোগীরা হাসপাতালে ভর্তি হতে পারেনি, তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গিয়েছে, ওখান থেকে অন্য জায়গায় গিয়েছে। কিন্তু বর্তমানে এই মুহূর্তে ঢাকা শহরে আমি যদি মনে করি যে কোনো কোভিড রোগীকে ভর্তি করার মতো হাসপাতাল বেড আমাদের হাতে এখন আছে। যে কোনো হাসপাতালে রোগীরা গেলে অন্তপক্ষে ভর্তি হতে পারবে। এটা আপনারা বলতে পারেন যে আইসিইউ নিয়ে এখানে রোগীদের মনে আমাদের মনে একটা কনফিউশন কাজ করে যে আমরা ভর্তি হওয়ার আগেই অ্যাসিওর করতে চাই যে সেখানে আইসিইউ ফাঁকা আছে কিনা। আসলে সেই রোগী কিন্তু জানে না যে তার আইসিইউ লাগবে কি না লাগবে। হ্যাঁ, সাধারণত আমরা ভর্তি হওয়ার পরে ওখান থেকে রোগীকে প্রয়োজন মতো আইসিইউতে শিফট করি। আমি যদি আগে থেকে বাইরে থেকে অ্যাসিওর করতে চাই আইসিইউ ফাঁকা আছে কিনা, এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। আর দ্বিতীয়ত আপনারা দেখেন যে আমি তথ্যপত্র কথা বলছেন যে আমাদের বিদেশ থেকে যে বিপুল সংখ্যক যাত্রী আসছে তাদেরকে আমরা অত্যন্ত
সুন্দরভাবে কিন্তু কোয়ারেন্টাইন করছি, হোটেলে রাখছি। ইউরোপ থেকে যে ব্যাপক প্যাসেঞ্জার আসছে, এদের মধ্যে অনেক পজিটিভ আসছে। এগুলো কিন্তু আমি মনে করি আমাদের দীর্ঘমেয়াদী যে আমরা যে কাজ করছি, যে প্ল্যানিং নিয়ে, তারই ফলাফল। দ্বিতীয়ত, যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই আমরা জানতাম যে কোভিডের ঢেউ আবার আসতে পারে। তার জন্য আমরা কিন্তু একটা ব্যাপক আকারে ভ্যাকসিনেশন চালু করেছি, এবং আমি মনে করি যে পুরো পৃথিবীর মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট অবশ্যই। সাকসেসফুল ভ্যাকসিনেশন ডক্টর আবু প্রোগ্রাম। হোসেন, আপনি যেহেতু আইসিইউর প্রসঙ্গটা এনেছেন সেই জন্য প্রশ্নটা করে রাখছি। সেটি হচ্ছে যে এই মুহূর্তে ঢাকা শহরের কোনো সরকারি হাসপাতালে আইসিইউ বেড খালি নেই, এটিও বাস্তবতা। এখন এই যে স্বল্পতা এবং সংকট, দ্রুততম সময়ে এই সংকট নিরসনের কোনো পথ আছে কিনা, বা মানে কোনো কাজ আপনারা করছেন কিনা? আমাদের আগামী 7 দিনের মধ্যে ডিএনসিসি মার্কেটে 50 বেডের আইসিইউ এবং 200 বেডের এসডিইউ আমরা ইনশাআল্লাহ চালু করে ফেলবো। আমরা কাজ করছি। আমি মনে করি 7 থেকে 10 দিনের মধ্যেই এই 50 বেড আইসিইউ এবং 200 বেড এসডিইউ আমরা চালু করে ফেলবো। অবশ্যই। আমি যাচ্ছি এখন ডক্টর জাকির হোসেনের কাছে। আমরা যেটি বলছিলাম যে আগের দফায়, প্রথম দফায় যখন করোনা সংক্রমণ ব্যাপক হারে দেখা গেল, তখন কিন্তু আমাদের এই অভিজ্ঞতা ছিল না যে মাত্র 2 দিনে 10,000 রোগী শনাক্ত হওয়ার। এটি এবারই প্রথম হয়েছে। তো এই যখন পরিস্থিতি, তখন 18 দফার নির্দেশনা একটি আসলো। আপনি কি মনে করেন যে এই 18 দফার নির্দেশনাই যথেষ্ট, নাকি আরও কোনো বড় কোনো, আরও কঠোর কোনো কর্মসূচিতে যাওয়া দরকার প্রশাসনের? এই নির্দেশনাগুলো অবশ্যই রোগটা যাতে নিয়ন্ত্রিত হয় বা নির্মূল হয়, কিন্তু রোগ নির্মূল করতে গেলে, নিয়ন্ত্রণ করতে গেলে, যে তথ্যের কথাটা আপনি বলছিলেন, একজন রোগ তত্ত্ববিদ হিসাবে আমি বলতে চাই যে আমরা কিন্তু জানি না বাংলাদেশে কোভিড-19 সংক্রমণের হার কত। প্রতিদিন যেটা পাই সেটা হলো যাদের মধ্যে লক্ষণ প্রকাশ পেয়েছে তাদের মধ্যে পরীক্ষার পরে শতকরা কতজন পজিটিভ, কিন্তু বাংলাদেশে সামগ্রিকভাবে এই রোগের হার কত আমরা জানি না। কত মানুষ এই রোগ থেকে প্রতিরোধ শক্তি তৈরি করেছে রোগের বিরুদ্ধে সেটা আমরা জানি না, মানে কোনো অ্যান্টিবডি টেস্ট হয়নি সঠিকভাবে। এবং আমরা জানি না কাদের মধ্যে রোগটা বেশি হচ্ছে, কারা বেশি ছড়াচ্ছে, এবং কাদের মধ্যে রোগটা মারাত্মক পরিণতি ঘটাচ্ছে, কাদের মধ্যে হচ্ছে না, কেন হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে নাই। এগুলো যদি আমরা না জানি, আমরা সংক্রমণ আসলে নির্মূল করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না। এবং লকডাউনের কথা যেটা বলা হচ্ছে, 29টা জেলায় বেশি আছে, অন্য জেলাগুলোতে বেশি আছে কি কম আছে আমি জানি না। হয়তো সেখানে আপনার লক্ষণ প্রকাশের পায় যাদের মধ্যে, তাদের সংখ্যাটা কম হতে পারে, কিন্তু 80% মানুষের মধ্যে লক্ষণ প্রকাশ পায় না, তাদের সংখ্যাটা হয়তো বেশি হতে পারে। আর সারা দেশে যেখানে ছড়িয়ে গেছে তো রোগ, সেখানে আমি আংশিকভাবে যদি কোনো তথ্য পাই, পরিপূর্ণ না পাই, আর ভিত্তিতে আমি কোনো আসলে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারবো না, এবং নির্মূল করারও আমি কোনো কার্যক্রম হাতে নিতে পারবো না। আমি আবারও যাচ্ছি ডক্টর আবু হোসেনের কাছে। আমরা দেখেছি যে এইবার যখন করোনার সংক্রমণ বেড়ে গেল, মানে বাড়তে শুরু করলো, তখন থেকেই কিন্তু বিশেষজ্ঞরা বলছিলেন যে হটস্পটগুলো চিহ্নিত করে সেই জায়গায় বিশেষ নজর দেওয়ার জন্য। সেগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছি কোন জায়গায় কোন জনের। ঢাকা শহরের কথাই যদি বলি, ঢাকা শহর একটি বড় এলাকা, কিন্তু ঢাকা শহরের মধ্যেও কিছু কিছু পকেটে বেশি সংক্রমিত হচ্ছে, কম হচ্ছে। এই জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি কিনা? আমরা পুরো বাংলাদেশে চিহ্নিত করেছি। আমাদের কোভিড এর রেট অফ ইনক্রিজ একটু বেশি। আর ঢাকা শহরে আসলে গতবার কিন্তু আমরা এভাবে জোনিং করেছিলাম, কিন্তু জোনিং করে লাভ হয় না কেন? ঢাকা শহরের মধ্যে মানুষের মোবিলিটি খুব বেশি। এই লোকটা এই মুহূর্তে উত্তরায়, 1 ঘন্টা পরে সে গুলিস্তানে। তো এই জন্য ঢাকা শহরে যে মোবিলিটি বন্ধ না করা যায়, তা ঢাকা শহরের মধ্যে কোনো এলাকাভিত্তিক জোনিং করে খুব একটা লাভ হয়নি, যেটা আমরা গতবার করতে গিয়ে আমরা সাকসেস পাইনি। এখানে আপনি যে মানুষের মুভমেন্ট বন্ধ না করেন, যে লোক আপনি যদি পজিটিভ, ইন্ডিপেন্ডেন্ট অফিসে বসে পজিটিভ হন, আপনি 1 ঘন্টা পরে কিন্তু আপনি গুলিস্তান বা ধানমন্ডি চলে যাচ্ছেন। এই মোবিলিটি বন্ধ না করলে কিন্তু শহরের মধ্যে জোনিং করে লাভ হবে না। বাট আমরা 29টা জেলাকে আলাদা করেছি, এই জেলাগুলোর জন্য আমরা আলাদা কর্ম পরিকল্পনা ব্যবহার করছি। আমরা এই যে ঢাকা শহরে ঘনবসতিপূর্ণ একটি এলাকা, মানুষের মোবিলিটি বেশি, যেটি আপনি বললেন, সেই দিকগুলো বিবেচনায় রেখে ঢাকাকে নিয়ে এই দফায় বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? আমাদের প্রাথমিকভাবে কিছু নিয়ন্ত্রণ আমরা আরোপ করেছি। আসলে একবারে কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ আরোপ করা যায় না। পৃথিবীর কোনো দেশে কিন্তু সেকেন্ড টাইম লকডাউন অনেকেই দেয়নি। বাট আমরা যেমন আজ 8টার পরে মুভমেন্ট রেস্ট্রিক্টেড করেছি, সকল সামাজিক অনুষ্ঠান বন্ধ করেছি, এবং অফিসগুলোতে অর্ধেক জনবল চালাতে বলেছি। হ্যাঁ, এই ক্ষেত্রে যে আমরা যদি মনে করি যে আরো সমস্যা হচ্ছে, আমরা হয়তো বেসরকারি পর্যায়ে যদি মনে করি আরো এই যে অর্ধেক জনবল চালানোর যে নিয়মটা, এটা যদি আরো বিপরীত করতে হয়, তাহলে
দেখে সিদ্ধান্ত নিব। জনগণের জন্য যা করা দরকার আমি মনে করি সেগুলো স্বাস্থ্য অধিদপ্তর করবে। ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ডক্টর জাকির হোসেন, আপনাকেও ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আর সেই সঙ্গে এডিটর স্পিকে নিচ্ছে একটি বিরতি, ফিরবো অন্যান্য প্রসঙ্গ নিয়ে। নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় 7টি মামলা হয়েছে। এসব মামলায় 140 জনের নাম সহ 4 থেকে 5,000 জনকে আসামি করা হয়েছে। গতরাতেই এসব মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার জাহিদুল আলম। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় 5টি এবং রূপগঞ্জ থানায় 1টি মামলা করেছে পুলিশ। এছাড়া র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি মামলা করেছে। রোববার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল সানারপার এলাকায় পুলিশ ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং দোকানপাটে ভাঙচুর চালায় হেফাজত নেতাকর্মীরা। এসব ঘটনায় 10 গণমাধ্যম কর্মী সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় 7টি কাভার্ড ভ্যান, 6টি ট্রাক সহ অন্তত 20টি যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। আমরা দেখলাম যে 2013 সালে একবার হেফাজত তাদের শক্তির পরিচয় দিয়েছিল, তার মাঝখানে বিভিন্ন সময় তারা আন্দোলন বা নানা রকম প্রতিবাদ কর্মসূচি করেছে। গত কয়েকদিনে তাদের তাণ্ডব দেখলাম। এই যে হেফাজতের এই 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 কর্মকাণ্ড, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটি এটি কি কোনো মানে এটার কোনো প্যাটার্ন পাচ্ছেন এটার মধ্যে? অফকোর্স, নিশ্চয়ই। এর তো প্রথম থেকেই তারা একটা উগ্র ধর্মীয় গোষ্ঠী হিসাবে তাদেরকে আত্মপরিচয়, তাদের আমরা 2013 মে মাসে আমরা দেখেছি সারা ঢাকা তারা এক ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকা, এবং শাপলা চত্বরে সেটার একটা শক্তি দ্বারা সেটাকে দমন করা হয়েছিল। তারপর থেকে কিন্তু আমরা একটা কি বলবো পলিসি অফ অ্যাপিসমেন্ট, যেটাকে হচ্ছে যে একটা তাদেরকে তোষণ নীতি মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা ছিল, এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া কিন্তু ইতিমধ্যে আমরা তারা অনেক দাবি দেওয়া আমরা কিন্তু মেনে নিয়েছি। এবং যেমন তাদের যেসব টেক্সট বুক, আমাদের পাঠ্যক্রমের পরিবর্তন, তাদের ডিগ্রিগুলোকে রিকগনাইজ করা, এগুলো কিন্তু সরকার করেছে। তারপরেও কিন্তু এই ধরনের যতই আপনি তাদের দাবি দেওয়া মানতে থাকবেন, ততই তাদের দাবি দেওয়া পরিবর্তন হবে, এটাই হচ্ছে নিয়ম। এবং তারা যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে, এবং গ্রাম বাংলায় এখন তাদের প্রচন্ড দাপট, এবং সেই দাপটটি তারা দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সবখানে। এবং গত পরশুদিনের যে পরশুদিন না, গতকালকেই তো হরতাল যে হলো, সেগুলো সেখানে তাদের প্রমাণ হয়েছে। এবং আমরা যে এর আগে সাল্লাতেও ঘটেছে, এবং সেখানেও তাদের ইন্ধন ছিল। এবং কিন্তু এই যে আপনি বললেন একটু আগে যে এতজনের নাম দিয়ে 5,000 লোককে আসামি করে, এগুলো দিজ আর অল আজ পর্যন্ত তাদের কোনো বিচার নেই। দিজ আর আমি নিজে মনে করি যে এগুলো কোনো প্রতিষেধক হতে পারে না। তাদের যারা নেতৃস্থানে যারা আছেন, তারা প্রকাশ্যে সরকারকে চ্যালেঞ্জ করছে। তারা বঙ্গবন্ধুর মূর্তিকে বুড়িগঙ্গায় ফেলে দিবে। বঙ্গবন্ধুর এই প্রসঙ্গে একটু আমি জানতে চাই আপনার কাছে। হেফাজত সব সময় দাবি করে আসছে যে তারা অরাজনৈতিক একটি সংগঠন, কিন্তু তাদের যে কর্মকাণ্ড, তাদের যে বক্তব্য এবং তাদের যে কি বলবো সাংগঠনিক যে অবকাঠামো, সবকিছু মিলিয়ে এইটি এখন কতটা, এই বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য যে তারা অরাজনৈতিক একটি সংগঠন? একদম একদম বিশ্বাসযোগ্য তো নয়, এবং তারা এগুলো বললে হবে না। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্যে এবং একটা উগ্র ইসলামী মতবাদ সারা দেশের উপর চাপিয়ে দেওয়ার জন্য তাদের এই প্রচেষ্টা। আজকে দেখেন, আমি গত কিছুদিন ঢাকায় আমরা এই যে পল্লী প্রতিপাঠ উপভোগ করলাম, বাউল সঙ্গীত উপভোগ করলাম। আমরা আমাদের যে চিরায়ত বাংলা সংস্কৃতি, সেটা ঢাকায় উপভোগ করলাম। ওদেরকে জিজ্ঞেস করেন, ওইসব আর্টিস্টকে জিজ্ঞেস করেন তাদের গ্রামে, নিজ গ্রামে
বা তাদের এলাকায় এগুলো তারা করতে পারছে না। আর সারা দেশ জুড়ে একটা সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে হেফাজতের একটা প্রচন্ড চাপ, এবং এই চাপের ফলে আমাদের সমস্ত সাংস্কৃতিক অঙ্গন আজকে একটা স্থবির হয়ে পড়েছে। এবং এই যে দেখুন আপনার গত কত মাস থেকে আমাদের ছিল, স্কুল কলেজ সব বন্ধ ছিল, মাদ্রাসাও বন্ধ থাকার কথা, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসা এবং তার সঙ্গে সোকল এতিমখানা, এইখানে হাজার হাজার ছাত্র, এরা তাদের একদম রেডি সৈন্য, মানে তাদের আমি কি বলবো, তাদের যে কোনো সময় তারা লক্ষাধিক লোক নিয়ে এই ঢাকা শহরে নামতে পারে, যে কোনো সময় চট্টগ্রামে। এই জায়গাটাতেই আমি একটু জানতে চাই আপনার কাছে, ধরেন বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু তারা ধর্মান্ধ নয়, তারপরেও এই যে যারা ধার্মিক এবং ধর্মভীরু ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে খুব সহজেই ধর্মের কথা বলে, ধর্মের দোহাই দিয়ে মোটিভেট করা যায়, দলে টানা যায়। আপনি কি মনে করেন যে হেফাজতের মতো সংগঠনগুলোর জন্য এইটা একটা বড় শক্তির জায়গা? নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং এই দেখুন আপনার একটা, এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি একটা প্রাইমারি স্কুলও করতে যান, আপনাকে কত ধরনের প্রসিজারের ভিতরে যেতে হবে, কত রকমের ইন্সপেকশন, কত রকমের প্রশ্ন। কিন্তু যে কোনো জায়গায় আজকে শত শত মাদ্রাসা গড়িয়ে উঠেছে। আপনার কোন বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো বলতে পারবে না যে বাংলাদেশে কতগুলো মাদ্রাসা, কওমি মাদ্রাসার কথা আমি বলছি, আলিয়া মাদ্রাসার কথা বলছি না, কওমি মাদ্রাসা কতগুলো আছে এবং তারা কারা পরিচালনা করছে, সেখানে কত ছাত্র, তাদের অ্যাকোমোডেশন কত, এগুলো কোনো স্ট্যাটিস্টিক্স নাই। এবং যখনই তাদের শক্তির প্রচার হয় এগুলো বেরিয়ে আসে। যেমন আবার আরেকটি জিনিস খুব সাংঘাতিক, যেটা আমি মনে করি একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের চরম রূপ, তারা কিন্তু দেখেন আপনার ব্রাহ্মণবাড়িয়াতে লাইব্রেরি ধ্বংস করলো। জ্ঞান বিজ্ঞানের যে কোনো আধুনিক জ্ঞান বিজ্ঞান তাদের কাছে একটা একটা অ্যানাথেমা যাকে বলে, কিন্তু তাদের কাছে একটা গ্রহণযোগ্য নয়। এবং এগুলো ধ্বংস করার জন্য ঠিক যেমন ভাবে আইএস আপনার সিরিয়া এবং ইরাকে প্রথম আক্রমণ কোথায় করেছে, লাইব্রেরি গুলো করেছে, মিউজিয়াম করেছে, শিক্ষার কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিয়েছে, ঠিক একইভাবে তারা মনে করছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, জ্ঞান বিজ্ঞানের পরিচর্যা, এগুলো সব তাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। ইশফাক এলাহি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এই প্রসঙ্গে কথা বলার জন্য। আর সেই সঙ্গে এইচএসপিকে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরবো আরো প্রসঙ্গ নিয়ে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা কম আয়ের মানুষ, বিশেষ করে রমজানের বাজার নিয়ে শঙ্কিত ভোক্তারা। দাম তো কমছেই না, বরং প্রতিনিয়তই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। সরকারি নানা আশ্বাস এলেও তাতে এখন আর বিশ্বাস নেই ক্রেতাদের। বিষয়গুলো নিয়ে কথা বলতে বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে স্বাগত। একে তো করোনার প্রকোপ বাড়ছে, তার মধ্যে বাজারে আগুন, মানুষের নাভিশ্বাস অবস্থা। এই অবস্থায় যারা সীমিত আয়ের মানুষ, তারা পড়েছে ভীষণ চাপে। মানুষের বেঁচে থাকার সূত্রটা কি, উপায় কি? আসলে দিন দিন মানুষের বেঁচে থাকার জায়গাটি সঙ্গীন হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটি সকলে উপলব্ধি করলেও বাস্তবভাবে যে ধরনের উদ্যোগগুলো পরিকল্পিতভাবে নেয়ার, সেই জিনিসটি কিন্তু হচ্ছে না। বিগত বছরকার 1 বছর আগেও কিন্তু আমরা সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা শুনছিলাম যে রমজানের সময় যে ধরনের পণ্য মূল্য পরিস্থিতি দাঁড়ায়, তাতে তারা অভিজ্ঞতা নিয়ে আগামী বছর ব্যাপক পরিমাণে আমদানি করবেন। এমনকি বাণিজ্য মন্ত্রী মহোদয় নিজেও বলেছিলেন যে এবছরের রমজানে কোনোভাবেই মূল্য বৃদ্ধির পরিস্থিতি নেই, তার কারণ হচ্ছে বিপুল ভাবে তারা আমদানি করছেন। আমরা যদি ধরেই নিই যে বিপুল পরিমাণ আমদানি হয়েছে, এবং প্রতিনিয়ত আপনাদের নিউজের মাধ্যমে যে ধরনের তথ্য পাই যে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে, তাহলে কেন প্রত্যেকটি পণ্যের এত ঊর্ধ্বমুখী মূল্য পরিস্থিতি থাকবে, এটি কিন্তু মোটেই বোধগম্য না। বিশ্ববাজারে মূল্যের হয়তো একটা ঊর্ধ্বগতি রয়েছে, কিন্তু আমদানিও কিন্তু যথেষ্ট মাত্রায় এই মুহূর্তে আমাদের দেশে রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাজারে তার প্রতিক্রিয়া নেই। এই জায়গাটি আমরা মনে করি যে সরকারের পক্ষ থেকে উদ্যোগের সীমাবদ্ধতা, এবং তার আগে আমি বলবো যে ভোক্তা পর্যায়ে, বিশেষ করে সীমিত আয়ের মানুষ যারা এই মুহূর্তে কোভিড এর কারণে যাদের আয় কমে গিয়েছে, তাদের কিন্তু আসলে এক ধরনের চরম দুর্গতির ভিতরে তারা রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে আমার মনে হয় যে সরকারের জোরালোভাবে কিছু পদক্ষেপ নেবার রয়েছে। অবশ্যই। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে করোনা তো একটি স্বাস্থ্যগত ব্যাপার তো বটে, এটি একটি মহামারী, কিন্তু তার পাশাপাশি এর অনেকগুলো
মানে ইম্প্যাক্ট রয়েছে? যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ, 1 বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে না, মানুষের আয় কমে যাচ্ছে, চাকরি হারাচ্ছে মানুষ, মানে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আপনি কি মনে করেন না যে করোনার বিষয়টা সামগ্রিকভাবে দেখা দরকার এবং এটি কতটা দেখা হচ্ছে, শুধু স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও মানুষের জীবন যাপন সব মিলিয়ে? দেখুন, এই বিষয়টি আমরা প্রথম ঢেউ যখন এসেছিল করোনার বাংলাদেশে, তখনই সরকার বিভিন্নভাবে বিষয়টিকে সামগ্রিকতার দৃষ্টিতে দেখবার এক ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দেখা গিয়েছে যে সরকারের হাতে যে ধরনের ইনস্ট্রুমেন্টস গুলো রয়েছে, সেটি দিয়ে এই ধরনের সামগ্রিক উদ্যোগ নেবার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। যেমন যদি স্বাস্থ্যগত ঝুঁকির কারণে যদি পূর্ণাঙ্গভাবে লকডাউনের প্রয়োজন হয়, যেটি আমরা উন্নত দেশগুলোতে দেখছি নিয়মিত, সেটি তারা কার্যকর করতে পারে। আমাদের দেশে আসলে পূর্ণাঙ্গভাবে কার্যকর করবার মতো ব্যবস্থাদি নেই। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা রয়েছে তারাও আসলে এগুলোতে খুব বেশি উৎসাহী না। আবার যদি পূর্ণ লকডাউন করতে হয়, তাহলে সরকারকে কিন্তু সামাজিক নিরাপত্তার অধীনে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে সকলকে ওই সময়ের জন্য কিন্তু তাদের ভাতাদি দেবার বিষয় রয়েছে। কিন্তু সেই ভাতাদি দেবার ক্ষেত্রে সরকারের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। আবার দেবার ক্ষেত্রেও কোনো পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নেই যেটি দিয়ে আসলে সবার কাছে টাকাটি পৌঁছানো যাবে। এর আগেও সরকার টাকাটি দিতে চেয়েছিলেন, শুধুমাত্র যারা গরিব মানুষ তাদেরকে 2,500 টাকা করে দিতে চেয়েছিলেন প্রায় 1 কোটি পরিবারকে। সেটাও মাত্র 10 লক্ষ পরিবারকে দেওয়ার পরে বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি সে সময় দেখা গিয়েছিল। ফলে যেটি হয়েছে যে আগেরবার ঝুঁকি নিয়ে সরকার শুরু করে দিয়েছিলেন এবং বলা যেতে পারে যে এক ধরনের সফলতা পাওয়া গিয়েছে, যেহেতু বাংলাদেশে সৌভাগ্যবশত আক্রান্ত হচ্ছে কিন্তু মারা যাচ্ছে না, এই যুক্তিতে আমরা টিকে গিয়েছিলাম। কিন্তু বর্তমান যে ভ্যারিয়েন্টটা আসছে, সেটির মনে হচ্ছে যে আগের চেয়ে এটির ব্যাপকতা বেশি এবং এর কারণে মারা যাবার আশঙ্কাটিও বেশি। সুতরাং রাজনৈতিকভাবে সরকার আসলে আগের বারের মতো খুলে রেখে পরিস্থিতি সামাল কতটা দিতে পারবেন সেটি নিয়ে কিন্তু চিন্তার জায়গা। ডক্টর মোয়াজ্জেম, আরেকটা বিষয়, ধরেন এই যে করোনার যে মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই সময় হয়তো কোনোভাবে আমরা বেঁচে গেলাম, টিকে গেলাম, কিন্তু অবশ্যই এত বড় একটি মহামারীর দীর্ঘমেয়াদী কোনো একটা প্রভাব তো থাকবেই। সেই জায়গাটা কি আপনারা মানে প্রেডিক্ট করতে পারছেন, কোনো পূর্বাভাস বা কি হতে পারে এটার দীর্ঘমেয়াদে, সেইটা মাথায় রেখে কি কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা এখন থেকেই? যদি দীর্ঘমেয়াদী বলেন তাহলে অর্থনৈতিকভাবে অবশ্যই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হলো যে যারা কিনা ক্ষুদ্র আয়ের মানুষ, নিম্নবিত্ত মানুষ, যারা কিনা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, কৃষি, সেবা, শিল্প খাতে, বা যারা কিনা বিভিন্ন ফুটপাথের মতো দোকান বা যেখানে কিনা প্রচুর সংখ্যক ছোট ছোট মানুষ কাজে জড়িত, এই ধরনের মানুষের দারিদ্রতা বেড়েছে। এটা সিপিডি থেকেও আমরা বলেছিলাম। তবে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাচ্ছিলাম। কিন্তু যদি কোভিডের এই পরিস্থিতি ব্যাপকতর হয়, তাহলে কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটি শ্রুত হবে এবং দীর্ঘমেয়াদী এই জনগোষ্ঠী আসলে যারা কিনা দরিদ্র অবস্থা থেকে উঠে আসছিল, বলা হচ্ছিল বাংলাদেশে প্রায় 3.5 কোটি মানুষ বিগত 20-25 বছরে উঠে এসছে দারিদ্র থেকে, তাদের আবার একটা গোষ্ঠী আবার দারিদ্র সীমার নিচে নেমে যাবে। এই গোষ্ঠীটিকে কিন্তু আবার পুনরায় উপরে নিয়ে আসা, এটি কিন্তু একটি চ্যালেঞ্জের জায়গা। সুতরাং তাদের জন্য সরকারের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন রয়েছে। উপরন্তু যারা শিক্ষিত পর্যায়ে রয়েছেন, সেখানে শিক্ষিত বেকার আমরা প্রচুর দেখছি। তারা যেমন কাজ হারিয়েছেন, আবার যারা কিনা কাজের জন্য অপেক্ষা করছেন, তারাও কিন্তু নতুন কাজে যাওয়াটা তাদের জন্য ডিলে হবে। সুতরাং তাদের জন্য কিন্তু কাজ সৃষ্টি করাটি একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং অবশ্যই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর সেই সঙ্গে শেষ করছি আজকের এডিটর স্পিক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।